ভারতের সাথে যে আপনি যুদ্ধটার কথা বলেন, আপনি সেভেন সিস্টার্স দখল করেন, মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ওই আমি কয়েকটা রিলসে দেখি আর কি, বিশাল বড় একটা মানে দৈত্যের সামনে গিয়ে ছোট একটা বিড়াল অনেকক্ষণ ধরে এরকম এরকম করছে, যখন একটু দরজাটা খুলে দেওয়া হলো, হ্যাঁ, তখন ওই বিড়ালটা কাইমাই করে দৌড় মারলো। আমি আমার নিজেদেরকে বিড়াল বলছি না। দেখেন ভাই, ভারতের সাথে প্রথম ব্যাপার হচ্ছে আমি আমেরিকার সাথে যুদ্ধ করতে যাব কেন, ভারতের সাথে যুদ্ধ করতে যাব কেন? আমার 1,75,000 সৈন্য মনে হয় নাই, এরকমই সামথিং আমাকে একজন ডিজিএফআই অফিসার বলছিলেন আমাদের সৈন্য সংখ্যা কত, আমাদের আর্মি অফিসারই বা কত। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমরা যে ভারতের সেভেন সিস্টার দখল করব, যদি ভারত সিরিয়াসলি আমাদের এইসব কথাবার্তা সিরিয়াসলি নেয়, ওরা যদিও আমাদের এইসব কথাবার্তা শুনে হাসে, ওরা আমাদের কথা সিরিয়াসলি নিলে কি হবে আপনি একবার কল্পনা করতে পারেন? আপনি একদিকে ভারতের আধিপত্যের কথা বলেন, অন্যদিকে আপনি 50,000 টন চাল আনেন, ডিম আনেন, চিনি আনেন, আজকে পেঁয়াজ আসছে, লজ্জা। এই দেখেন দেখেন কি অবস্থা, লজ্জা শরমের একটা লিমিট। এবং আজকের পেঁয়াজ আসার পরে দাম অর্ধেক কমে গেছে। মানে কিছু বলার নাই। এবং পেঁয়াজ কিনতে গিয়ে কেউ কোনদিন বলবে না এটা ইন্ডিয়ান পেঁয়াজ দিয়ে। আমার কাছে প্রশ্নটা, হ্যাঁ, আমি নিজু ভাই আপনার কাছে আরেকটা ছোট্ট প্রশ্ন করবো, আমরা হয়তো 5 মিনিটের মধ্যে শেষ করব। এই প্রশ্নটা আসলে অনেক প্রশ্নের মধ্যে থেকেই একটা প্রশ্ন মনে হলো আপনাকে করি সর্বশেষ। সেটা হচ্ছে ওসমান হাদির ইস্যু নিয়ে এত কিছু ঘটে গেল, ওসমান হাদির খুনি যাদের আমরা দেখলাম যে সেই 5ই আগস্টের পরেও যে হচ্ছে ব্যাংকে অস্ত্র নিয়ে গিয়ে মানে চাঁদাবাজি করবার মতো হিম্মত দেখায় এবং তারপরে গ্রেপ্তার হয়, তারপরে জামায়াতের আইনজীবীরাও তাকে আবার বের করে, তারপরে সে যখন এই ঘটনা ঘটলো সে ইনকলাব মঞ্চের সঙ্গেই যুক্ত ছিল। তারপরে দেখলাম যে তার ব্যাংকে কোটি কোটি টাকা লেনদেন হয়েছে গত 14 মাসে এবং সে হচ্ছে আওয়ামী লীগের একজন দোষর, এটাও মাথায় রাখতে হবে আমাদেরকে। এবং তারপরে তার কাছ থেকে চেক পাওয়া গেল, এক একটা ফ্যাক্টরি থেকে, গার্মেন্টস থেকে, ইন্ডাস্ট্রি থেকে তাকে 2 কোটি 3 কোটি টাকার চাঁদার চেক দিয়েছে। তো আসলে এখনো বাংলাদেশে আওয়ামী লীগের একজন মানে এইরকম সাধারণ একজন কর্মী এত প্রভাবশালী, যে পুরো বাংলাদেশে চাঁদা নিয়ন্ত্রণ করতো একরকম। তো আমি আপনার প্রশ্ন পেয়েছি। এখানে ছাত্রলীগের সাধারণ সম্পাদক এখানে উপস্থিত আছে, মানে সাক্ষী উনি দিবে, উনার নেতা কর্মীরাই তো আজকে বাংলাদেশে নির্যাতিত হয়েছে সবচেয়ে বেশি। আচ্ছা, আমি শুধু একটা কথা বলি, আমার তো আওয়ামী লীগের কোনো পদ নাই, আপনারও নাই, রাসেল ভাই আপনারও নাই, আমাদের রাব্বানী ভাই নেতা, তার দলীয় পরিচয় আছে, পদ আছে। আমরা দুইজন, আমাদের দলীয় পদ না থাকার পরেও আমার উপরে এখন 150 কাছাকাছি মামলা, 20টা পর্যন্ত জানতাম, এর মধ্যে এক নাগারে আমি 100টা মামলার সন্ধান পেয়েছি বিভিন্ন থানাতে সারা বাংলাদেশ ব্যাপী। আচ্ছা, তো আমাদের যদি এই অবস্থা হয়, তাহলে একজন ছাত্রলীগ কর্মীর কি হয় বাংলাদেশে? সেই ছাত্রলীগ কর্মী আবার 17 লক্ষ টাকা লুট করেছে 5 তারিখের পরে, জামিন হয়েছে। জামিন করালো কে? বিএনপির আইন সম্পাদক কায়সার কামাল। প্রথমে 6 মাসের জামিন হয়েছে, প্রথমে তাকে নিম্ন আদালতে জামিন দেয়নি, উচ্চ আদালত থেকে জামিন হয়েছে, এরপরে জামিনকে 1 বছর পর্যন্ত বৃদ্ধি করেছে। সেই ছেলেটি সিঙ্গাপুরে গেছে, থাইল্যান্ডে গেছে, মালয়েশিয়াতে গেছে, মালয়েশিয়ার ব্যাপারটা নিশ্চিত না, থাইল্যান্ড এবং সিঙ্গাপুরে গেছে। এই দুটো জায়গাতে গিয়ে সে দেশে এসেছে, দেশে সে থেকেছে। একজন ছাত্রলীগের কর্মী দেশে আনন্দে উচ্ছলে এইভাবে হাঁটা চলা করতে পারে কোন ছাত্রলীগের কর্মী? লুঙ্গির তলে ছাত্রলীগের কর্মী, যারা ছাত্রলীগ সেজে, বঙ্গবন্ধু প্রেমী সেজে রাব্বানী ভাইদেরকে ধোকা দিয়েছে, আমাদেরকে ধোকা দিয়েছে, বোঝার কোনো উপায় ছিল না। আমার বঙ্গবন্ধু হয়ে উঠেছে যারা, না আমার বঙ্গবন্ধু বললেই নিশ্চয়ই কার চেহারা ভাসে? সার্জিসের চেহারা ভাসে। তো এইটা রাব্বানী ভাইয়েরও বোঝার কথা না, আমারও বোঝার কথা না। ভাই এত বড় গণক আমি হইনি। যেই লোক আমার বঙ্গবন্ধু বলে মানে মারা যাওয়ার উপক্রম হয়, বঙ্গবন্ধু নিজেই তো মোশতাককে চিনতে পারে নাই, মানুষই বুঝতে পারে নাই যে বঙ্গবন্ধুর মা মারা গেছে না মোশতাকের মা মারা গেছে কান্না দেখে। সুতরাং ওগুলা বলে লাভ নেই। আমাদেরকে ধোকা দিয়েছে, আমরা ধোকা খেয়েছি। এই ক্রেডিট আমাদের, কারণ আমরা বিশ্বাস করেছি। এই যদি আমাদেরকে ব্লেম করা হয়, আমি ব্লেম দিতে রাজি না, ওইটা আলাদা আলোচনা। এখন সেই ছেলেকে আবার আপনি ইনকেলাব সংস্কৃতি মঞ্চেতে নিয়ে যাচ্ছেন, তার সাথে আলোচনা করছেন, সেগুলোর ভিডিও আমরা দেখেছি। আপনার সাথে প্রচারণাতে অংশ নিয়েছে। এখন টাকার ভাগ বাটোয়ারা নিয়ে আপনাকে মেরে ফেলেছে, টাকার ভাগ বাটোয়ারা নিয়ে আপনাকে মেরে ফেলেছে। আমি যদি এখন বলি যে এই ছেলেটা এতবার বিদেশে গেছে, থাইল্যান্ডে গেছে, এগুলা হাদির টাকা পাচার করতে গেছে,
তাকে দিয়ে টাকা পাচার করিয়েছে, তখন কি হবে? তো এখন যদি মনে করেন সাদেক কাইয়ুম, তারপরে হচ্ছে যে ফরহাদ, SM ফরহাদ, তারপরে হলো যে আপনার এটার নাম কি, হাসনাত সার্জিস, এরাও তো ছাত্রলীগের কর্মী ছিল। এখন এখন তাহলে বলবেন যে ছাত্রলীগ করেছে এই যা মেহেম করেছে? না, যে আপনাকে ধোকা দিয়েছে আপনি 15ই আগস্টের পরে বলতে পারেন যে আওয়ামী লীগের লোকেরাই করেছে? না, ষড়যন্ত্রকারী। আপনার 1971 সালে যে মালিক মন্ত্রিসভা, কে আওয়ামী লীগ করতো না করতো এগুলো কোনো ম্যাটারই না, ম্যাটারটা হচ্ছে সে বেইমানি করেছে। আচ্ছা, সেই ক্ষেত্রে তো আমরা বলতে পারি যে বিএনপির নেতা জামাতে গেছে, না, আখতারুজ্জামান তো বিএনপি থেকে বহিষ্কার হয়েছে, তারপরে গেছে জামাতে, তাকে তো আর আপনি বিএনপি বলতে পারবেন না এখন আর, তাই না ঘটনা? আচ্ছা, একই ব্যাপার, একই তো ঘটনা। সুতরাং এই পুরো ব্যাপারটা করা হয়েছে কি, দুটো জিনিস। এরা খুব সুনিপুণ ভাবে হাদি নামে একটা ক্যারেক্টার তৈরি করেছে। যে কোনো মানুষ, ঠান্ডা মাথার মানুষ খালি জিজ্ঞেস করলেই হবে, আচ্ছা ভাই একটু বলতে পারবেন হাদি কিসের জন্য বিখ্যাত? হাদি কিসের জন্য এই কাজী নজরুলের পাশে গিয়ে শায়িত হয়েছে? তার একটাই গুণ ছিল, সে সাউয়া মাওয়া ছিঁড়া ফেলবে, এটা হচ্ছে তার ডায়লগ। সে হাঁটুর গিরায় মারবে, তার ডায়লগ হচ্ছে একে গালি দেওয়া। এবং আজকে একটা ভিডিও দেখলাম যেটা খুবই ভয়ঙ্কর। সে বলেছে, এটা একটু বেশি ভয়ঙ্কর আসলে। সে বলেছে 1971 সালে ভারত এবং আওয়ামী লীগের জন্য অনেক মানুষ মারা গেছে, অর্থাৎ মুক্তিযুদ্ধটা আমরা ফাউ করেছি। এই ভিডিও প্রতিশোধ নেবার সময় এখন এসেছে, এই কথাটাও ছিল সঙ্গে, সেটার প্রতিশোধ নেবার সময় এখন এসেছে। না, আমি বলি, আমার মনে হয় না যে আমার এই কথাটা শোনাতে খুব বেশি সময় লাগবে। আমি আওয়ামী লীগ এবং ভারত যৌথভাবে বাংলাদেশের মানুষকে 71-এ ময়দানে নামিয়ে লক্ষ লক্ষ জীবনকে বিপন্ন করেছে। 71 সালে ভারত এবং আওয়ামী লীগ লক্ষ লক্ষ মানুষকে মাঠে নামিয়ে তার পাকিস্তানি বাপদেরকে দৌড়ানি দিয়ে, মানে ওইটা ব্র্যাকেটের মধ্যে থাকবে, মানুষের জীবন বিপন্ন করেছে। অর্থাৎ আওয়ামী লীগ এবং ভারত নিজেদের স্বার্থে যুদ্ধ করেছে, বাংলাদেশের মানুষের কোনো সমস্যাই আসলে ছিল না। এটা কিন্তু নতুন ন্যারেটিভ, একদম এইটা একদম কমপ্লিটলি নতুন ন্যারেটিভ। এই আমি শুনলাম মাত্র। সে বলেছে, আরে ভাই জুলাই তো হয়েছেই মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, এইটা শুনেছি। আজকে এই ভিডিওটা শোনার পরে আমার মাথায় হাত। এ তো দেখি, মানে এ তো একটা কঠিন রাজাকারের বাচ্চা, কঠিন। এই রাজাকারের বাচ্চার শায়িত হয়েছে সে কাজী নজরুল ইসলামের পাশে। ওই যে আজম খান একটা কথা বলেছে, আমাদের লেখক আজম খান, ব্লগার আজম খান, যে লোকটার নাম ছিল দুখু মিয়া, সারা জীবন কষ্ট করেছে, মৃত্যুর পরেও সে মহাদুখু মিয়া হয়ে গেছে। আগে ছিল দুখু মিয়া, এখন মহাদুখু মিয়া, যে মৃত্যুর পরে একটু শান্তিতে শায়িত ছিল, পাশে দিয়ে একটা জঙ্গিকে শুইয়ে দিয়েছে, যাদের বিরুদ্ধে আজীবন তিনি কবিতা লিখেছেন। তো আলটিমেটলি ঘটনাটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে ওদের একটা ক্যারেক্টারের প্রয়োজন ছিল, যেমন আবু সাইদ ক্যারেক্টারের দরকার ছিল আন্দোলনের স্বার্থে। আর এখন যখন তারা চাঁদাবাজ, খুনি এগুলাতে পরিণত হয়েছে, তখন নিজেদের মধ্যে একটাকে মেরে একটা ক্যারেক্টারের প্রয়োজন ছিল। সো ক্যারেক্টার ওয়াইজ কাজ হচ্ছে, মেটিকুলাস ডিজাইন প্ল্যান। একেবারেই তাই। মানে এটা নিয়ে প্রথমে বললেও লাস্টে পুলিশের স্টেটমেন্টের মাধ্যমেই আসলে মূলত ওদের এই জায়গাটা থেমে গেছে, যখন রাজনৈতিক কোনো দলের সাথে সম্পৃক্ততা পায়নি বলা হচ্ছে, ভারতে যায়নি বলা হচ্ছে। অতএব এতদিন যা ঘটনারা ঘটিয়ে ফেলেছে, এখন তদন্ত রিপোর্ট যেটাই আসুক না কেন, ওটা নিয়ে আর কেউ মাথা ঘামানোর সময় নেই। এনসিপি বিভিন্ন দুর্নীতি করে, বিভিন্ন জায়গায় দৌড়ানি খেয়ে সেনাবাহিনীর ট্যাঙ্কের ভেতরে ঢুকে আত্মরক্ষা করার পরে এই প্রথম আবার জেগে উঠলো এনসিপি হাদির মৃত্যুর ব্যানারটা নিয়ে। কারণ এখন আর আবু সাইড গানম্যান পেয়ে গেছে। অলরেডি এনসিপি সবাই তো গানম্যান পেয়ে গেছে। হ্যাঁ, গানম্যানও পেয়ে গেছে মোটামুটি সবাই। এবং মানে আবু সাইদের ওই ছবিটা দেখে এখন আর ঠিক রক্ত গরম করা যাচ্ছিল না, আরেকটা নতুন চেহারা দরকার ছিল। হয়তো কয়েকদিন পর আরেকটা চেহারা জন্ম দেবে তারা, এবং তারা এটা সে জুলাই থেকেই এই প্রক্রিয়ায় তারা আন্দোলন করেছে। ইনফ্যাক্ট আপনি আজকে খুলনা যে এনসিপি বিভাগীয় প্রধান এবং শ্রমিক শক্তি মনে হয় আহ্বায়ক, তার যে মাথায় গুলি লেগেছে শুনেছেন, তো লাগার পর থেকেই ছাড়া ছিল এই যে আওয়ামী কাজ বা ত্যাগ ছিল।
মিনিটেই পুলিশ এক ঘন্টার মধ্যে 1.5 ঘন্টার মধ্যে পুলিশ স্টেটমেন্ট দিয়ে দিল ক্লিয়ারলি সেখানে তিনি মাদক মানে আখড়া বসাতো, সেখানে মেয়ে মানুষ আসতো এবং এখান থেকেই তাদের নিজেদের মধ্যে ভাগবটা বা তাদের মধ্যে ঝামেলায় ফ্রেন্ডলি ফায়ার হয়ে গেছে, তার গাড়িটাও এখানে পাওয়া গেছে, মানে সবকিছু ক্লিয়ার হয়ে গেল একদম। সেই মাদক নেওয়ার ছবি, অস্ত্রের ছবি, পুলিশ সবকিছু ক্লিয়ার চলে আসলো। আসলে ভাই ট্যাগিং সংস্কৃতিটা মানে আমাদের এটা মনে হয় সরকার রাব্বানি ভাই এই ট্যাগিং না দিলে তো আপনাকে তো ওই যে ভেন্ট আউট করে কারো গায়ে দিয়ে দিতে হবে। গায়ে দেওয়ার যে কালচার, যেমন আপনি এই যে পুলিশের আইজিপি কালকে বলেছে যে আমরা কোনো সুনির্দিষ্ট রাজনৈতিক দলের কোনো সংশ্লিষ্টতা পাইনি হাদি হত্যাকাণ্ডের ক্ষেত্রে। তাহলে এতদিন ধরে যে আপনি বললেন যে আওয়ামী লীগ করেছে, প্রথমে তো মির্জা আব্বাস, এরপরে বাংলাদেশ আওয়ামী লীগ, এরপরে কিভাবে যেন এখানে ভারত ঢুকে গেছে। ভারত কিভাবে এন্ট্রি নিল জানি না, তবে আমার ধারণা বাংলাদেশে যা কিছুই হবে এখন ভারতের উপর দিয়ে যাবে। যা কিছু হারায় গিন্নি বলে কেষ্টা বেটাই চোর, কেষ্টা বেটাই চোর, এই যে এটাই হলো গিয়ে ব্যাপার আর কি। আলটিমেটলি যেটা হচ্ছে যে আমি আপনাদেরকে যেটা গল্পের বা বক্তব্যের শুরুতে বলেছি যে রিয়েল ফেসিজমের যেই মূলনীতিগুলো আছে সেই মূলনীতিগুলো একটু গুগল থেকে নিয়ে প্রিন্ট আউট করে একটা কাগজের মধ্যে ধরেন আর বাংলাদেশে কি আছে এটা একটু মিলান, তাহলে আপনারা বুঝবেন যে রিয়েল ফেসিজম এখন চলছে। এইটাকে বলে ফেসিজম। সেদিন লেফটেন্যান্ট কর্নেল কি যেন একটা লোকের নাম, সে বলছে পাড়ায় মহল্লাতে আপনারা ইউনিট গড়ে তুলুন, কে আওয়ামী লীগ করে, কে আওয়ামী লীগ করতো, কাদের ফ্যামিলি আওয়ামী লীগ করে সেগুলো লিস্ট করুন, তাদের প্রতিহত করুন। প্রতিহত মানে কি? ধরা যাক যে আমার ফ্যামিলি আওয়ামী লীগ করে, আমাকে কিভাবে প্রতিহত করবে? আমার বাসাতে এসে আমার সবাইকে মেরে দিয়ে গিয়ে, আমার চাচা খালা মামা কেউ যদি আওয়ামী লীগ করে তাদের বাড়িতে গিয়ে প্রতিহত করবে, মেরে ফেলবে? এই যে 40% ভোটার, কালকেই তো বের করলাম 3 কোটি সামথিং ভোট পেয়েছে 2008 সালে। হ্যাঁ 3,23,00,000, আমি কালকেই সেটা বের করলাম। তো সেই 3 কোটি লোককে আপনি মেরে ফেলবেন, প্রতিহত মানে কি? ওদেরকে মেরে ফেলবেন আপনি। সো এইটা হচ্ছে ফেসিজম। বাংলাদেশ আওয়ামী লীগ তার কোনোদিন শাসন আমলে বলতে পারবে যে কোনো পত্রিকা তাদের কারণে কখনো বন্ধ হয়ে গেছে, কোনো পত্রিকা এই আক্রমণের কারণে ছাত্রলীগ করেছে বা অমুক লীগ করেছে, এরকম বলতে পারবে কেউ? বলতে পারবে না। যে ভারতের আধিপত্য নিয়ে যখন আমি কথা বলছি, হেজিমনি, এটার একটা বামপন্থী বা একটা বামপন্থীরা হেজিমনি শব্দটা খুব বলে, আর হেজিমনি বলা মানে হচ্ছে যে আপনি বিরাট বড় জ্ঞানী। এই জন্য আমি বারবার আধিপত্যই বলি। আসলে আধিপত্য কালচারাল আধিপত্য আছে, আধিপত্য রয়েছে, অর্থনৈতিক আধিপত্য আছে, রাজনৈতিক আধিপত্য আছে। বলেন তো বাংলাদেশের কালচারাল আধিপত্যের জায়গাটা ভারত কি আমাকে বলেছে শাহরুখ খানের মাজা দোলানি আপনি দেখেন, আপনি বাধ্য? আপনি 32 ভাঙার পরে আপনি লুঙ্গি ড্যান্স দিচ্ছেন, তার আগে আপনি বলছেন দিল্লি না ঢাকা। এর থেকে বড় আয়রনি আর হতে পারে? এই যে রাকসুর যে সন্ত্রাসীটা আছে সালাউদ্দিন আম্মার, এই যে জুলাই জঙ্গি, একটা রিয়েল জঙ্গির ফেস যদি কেউ দেখতে চায়, সালাউদ্দিন আম্মার। আচ্ছা, এই সালাউদ্দিন আম্মার আপনার রাকসু ইলেকশনের পরে সে লুঙ্গি ড্যান্স দিয়ে নেচেছে, তাই না? এই লোকটা ভারতের আধিপত্যের কথা বলছে না, এই ছেলেটা? আচ্ছা, এখন তাকে কেউ প্রশ্ন করেছে যে আপনি ভারতের আধিপত্য নিয়ে কথা বলছেন? আপনি নিজেই তো ভারতের কালচারাল আধিপত্য বা যেটাকে আপনারা কালচারাল আধিপত্যের অংশ বলে মনে করেন, যে ভারতীয় সিনেমা এই সেই হাবিজাবি। ডোরেমন নামে একটা মুভি, একটা কার্টুন দেখা যেত, সেই ডোরেমন কার্টুনটা আপনার হিন্দিতে হতো, বাচ্চারা হিন্দিতে কথা বলা শুরু করেছিল। আমি আমার নিজের ভাগ্নে গিয়ে দেখি হিন্দিতে পুরো চোর কথাবার্তা বলে। আমার ভাগ্নে 3টা ভাষা খুব ভালো পারে, হিন্দি খুব ভালো পারে, ইংরেজি খুব ভালো পারে, আর বাংলা তো তার মাতৃভাষা। আমার কিন্তু একদম খারাপ লাগেনি যে হিন্দি সে বলতে পারছে, উর্দু যদি সে বলতে পারতো আমার ভালোই লাগতো, আর একটা নতুন ভাষা শিখেছে। ইংরেজি, ফ্রেঞ্চ, জার্মান, আমি আমার ছেলেকে বলি তো 5টা-6টা ভাষা শিখে ফেলো। হ্যাঁ, কিন্তু মুশকিলের ব্যাপারটা হচ্ছে আমাদের দেশে মনে করা হয় যে হিন্দিতে কেউ কথা বললে সে খুব খারাপ। এগুলো কে তৈরি করেছে? কারা তৈরি করেছে? আরবি বললে খুব ভালো, আরবি পারলে খুব ভালো। হ্যাঁ, ভালো কথা। এই তো আমি রাব্বানি ভাই মনে করা দিল। আমি কিন্তু খুব ভালো আরবি লিখতে পারি। আমি জানি না কতটা শুদ্ধ হয়, তবে আমাকে আপনি যে কোনো কিছু বাংলায় বলবেন, আমি আপনাকে আরবি জের জবর পেশ দিয়ে মোটামুটি লিখে দিব। যারা আরবির স্টুডেন্ট আছে তারা হয়তো আমার অনেক ভুল ধরবে, কিন্তু এইটা ঠিক, তারা এটাও অ্যাপ্রিসিয়েট করবে যে এটা আনএক্সপেক্টেড, নিজুম ভাই এত ভালো আরবি লিখতে পারে। কিন্তু আমি আরবি বুঝি না।
আমি কোরআন শরীফ দেখে দেখে এখনই আপনাকে পড়ে পড়ে শোনাতে পারবো। এই যে আমরা লাইভের একেবারে শেষ পর্যায়ে, এই টপিকটা একটু আপনি শেষ করলে আমি আরেকটা প্রশ্ন করবো। শুধু একটা কথা বলি, এই যে আধিপত্যের কথা বলা হয়, এটা কথা বলা হয়, এটা হচ্ছে কমপ্লিটলি বাতাসে তলোয়ার চালানো। ওই যে ফেসিজমের একটা বড় অংশ হচ্ছে কল্পিত শত্রু বের করা। ওরা কল্পিত শত্রু বের করেছে ভারতকে, তা না হলে রাজনীতি চালাতে পারবে না। তো সাপ না থাকলে সাপুরি কি নিয়ে খেলা দেখাবে? সো ভারত একটা কল্পিত শত্রু। আপনি জানেন যে দিল্লিতে গেলে ওরা যখন শুনে বাংলাদেশিরা আপনার এরকম করছে, ওরা খুব হাসাহাসি করে। দিল্লির একেবারে মেইন স্ট্রিমের ছেলেপেলেরা, তাদের কথা হচ্ছে যে বুঝলাম না ঘটনাটা কাহিনী কি, মানে ভারতের সাথে আমাদের ঘটনাটা কি। ওরা ধরতেই পারে না কেন প্রবলেম, ওরা এগুলো নিয়ে মাথাও ঘামায় না। হ্যাঁ, যেটা আপনারা মনে করেন এটা এই কিছু সংখ্যক লোকেরা এই কাজটা করে। সো মানে রিয়েলিটিতে আসেন আপনি ওদের ভাই করে বলতে কি করে খায়, একটা কথা বলছেন করে খায়, করে খায়। এটা করে খায়। হচ্ছে যে